ছাত্রছাত্রীরা, আসসালামু হ্যাঁ আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? গুড মর্নিং মিস। হ্যাঁ গুড মর্নিং, সকলকে জুম ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। কি থ্যাংক সাথে, ইউ। হ্যাঁ সাথে খাতা কলম বই আছে? ইয়েস ম্যাম। হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ তাহলে গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম? ম্যাম সামাজিক সমস্যা নিয়ে, হ্যাঁ সামাজিক সমস্যা নিয়ে। কারণ প্রভাব, সেটা ছিল কি সমস্যা? জনসংখ্যা সমস্যা। জনসংখ্যার সমস্যা, কারণ প্রভাব হ্যাঁ তার প্রতিকার। আগে তুমি বলো, এটা বাড়ির কাজও ছিল, যে সমস্যা কি? ইয়েস ম্যাম। সমস্যা কি? সমস্যা কি বলো। সমস্যা বলতে এমন একটি নিক্ষেপিত ঘটনা যা আমাদের মানুষের চিন্তা ভাবনা বা মনোযোগ আকর্ষণে মারাত্মক চাপ সৃষ্টি করে। হ্যাঁ। আর সমস্যার সাথে যখন সামাজিক শব্দটি যুক্ত হয় তখন তা হয় সামাজিক সমস্যা। ঠিক আছে, তাহলে জনসংখ্যার দুটি কারণ বলো। বাল্য বিবাহ ও বহু বিবাহ আর খাদ্যাভ্যাস। তা মানে বাল্য বিবাহ বহু বিবাহ এটা কি একটু বর্ণনা দিতে হবে, তো পয়েন্ট দিলে তো আর হচ্ছে না। পয়েন্ট যখন একটু 3 4 তখন তো কিছু বর্ণনা করতে হবে। বাল্য বিবাহ আর বহু বিবাহ এটা কি, বিষয়টা কি বোঝাচ্ছে বলো। ম্যাম বাল্য বিবাহ, বাংলাদেশে বাল্য বিবাহের প্রচলন অনেক বেশি। মেয়েদের যখন 14 থেকে 15 বছর বয়সেই বিবাহ হয়ে থাকে এবং সন্তান জন্ম দেওয়া শুরু করে একজন মহিলা। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির আরো একটি কারণ হলো বহু বিবাহ, একাধিক স্ত্রী নিজেদের মধ্যে সন্তান উৎপাদনের নীরব প্রতিযোগিতা। আর খাদ্যাভ্যাস হলো বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে ভাত। বাংলাদেশের মানুষ ভাত, আলু, রুটি ইত্যাদি খেয়ে তাদের প্রজনন ক্ষমতা বাড়ায়। সুন্দর বলেছে। একটা সমাধান দুটি বলো তো, কী করে সমাধান আমরা দিতে পারি, কি করে সমাধান দিতে পারি বলো। মানে একটা প্রতিকার কারণ শুনলাম আমি, এখন শেষের অংশটুকু যে প্রতিকার বা সমাধান বা সুপারিশ, এটা আমরা কিভাবে করতে পারি? যে কারণগুলো আছে হ্যাঁ। বাল্যবিবাহ ও বহুবিবাহ অধিক সন্তান জন্ম দেওয়ার প্রবণতা আমাদের সমাজে এখন লক্ষ্য করা যায়। এই সমাধান রোধের জন্য আমাদের আইনগত ব্যবস্থা নিতে হবে। আর হ্যাঁ সুন্দর হচ্ছে। মানে তুমি যেগুলো কারণ বলছো না, সেগুলো যদি সমাধান করতে পারো, মানে সেগুলি প্রতিকারী কারণগুলোই যদি নির্মূল করা যায়, সেটাই সমাধান। তুমি যেটা কারণগুলি তুমি উল্লেখ করেছো, বাড়তিভাবে লিখতেও হয় না, যেসব যে খাদ্যাভ্যাস এর উপর প্রভাব, তারপর বাল্যবিবাহ বহু বিবাহ, তারপর দারিদ্র, বেকারত্ব, উচিত অভাব, ধর্মীয় কুসংস্কার, এগুলো যদি দূর করা যায় সেটাই তার সমাধান। তারপরে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি, জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচির উপর জোরদার দিতে হবে। তারপরে তোমার এই যেগুলি প্রভাবগুলো আছে, ধর্মীয় গোঁড়ামিপনা দূর করতে হবে, শিশু মৃত্যু হার কমাতে হবে, বয়স্ক শিক্ষা বিস্তার করতে হবে। এগুলো মোটামুটি সমাধানের একটা অংশ, যে কীভাবে আমরা সমাধান করতে পারি। পড়েছিলাম বাকিগুলো, যেগুলো আমি বলে দিয়েছিলাম। শিক্ষার উপর প্রভাব, বেকারত্বের প্রভাব, খাদ্যের উপর যে প্রভাবও পড়ে। তারপর রয়েছে তার প্রতিকারের যেখানে সবার আগে যেটা প্রয়োজন, জনসংখ্যা নীতি প্রণয়ন করতে হবে, যে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি জোরদার করতে হবে, যেহেতু সংখ্যাটাই হচ্ছে জনসংখ্যা। আজকে আমরা আরেকটি সমস্যার কথা তুলে ধরবো, সেটা হচ্ছে নিরক্ষরতা। বাংলাদেশে নিরক্ষরতার সমস্যা, এটা তোমরা লেখো, আজকে লেখো, খাতায় লেখো, বাংলাদেশের নিরক্ষরতার সমস্যা, তারিখ দেবে আর বিষয়বস্তুর নাম লিখবে। লিখেছো? ইয়েস ম্যাম। লিখেছো? ইয়েস ম্যাম। কি লিখেছো বলো। বাংলাদেশের নিরক্ষরতার সমস্যা। ঠিক আছে। আচ্ছা, আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে
তোমাদের কিন্তু উপস্থিতি 50% থাকতে হবে। এই যে জুম ক্লাসে যে ক্লাসগুলো হচ্ছে সেখানে কিন্তু 50% উপস্থিতি থাকতে হবে। তা না হলে যদি টেস্ট পরীক্ষা নেওয়া সম্ভব হয় বা সামনে যে পরীক্ষাটা থাকবে সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। অন্ততপক্ষে 50% উপস্থিতি থাকতে হবে। আর তোমরা এই জুম ক্লাসে একটু সবসময় একটু ভালোভাবে পোশাক পরে আসবে। যে পোশাক কলেজ ড্রেস যদি নাও পরো, সুন্দর রুচিশীল মার্জিত পোশাক পরে ক্লাসগুলো করবে। আচ্ছা, ঠিক আছে। আর যখন যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার আগে বেতন ক্লিয়ার করতে হবে। তুমি আজকে একটা দিবে, পরে বেতন দিয়ে পরের পরীক্ষাগুলো অংশগ্রহণ করবে তা না। এখন থেকে যে নিয়ম হয়েছে, প্রথম দিন থেকেই তার সম্পূর্ণ বেতন ক্লিয়ার করে এবং একটা অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে বসতে হবে। এগুলো হচ্ছে একটু নির্দেশনা। আচ্ছা, লিখেছো বাংলাদেশের নিরক্ষরতার সমস্যা। বাকিগুলো রেসপন্স করছো না কেন? বাকিগুলো কোথায়? কথা বলো না কেন? বাকিগুলি কথা বলছো না কেন? यस मैम। কথা বলো। यस मैम শুনতেছি। হ্যাঁ, यस তা मैम। আজকে যে লেখাটা, আজকের যে বিষয়টা হচ্ছে বাংলাদেশের নিরক্ষরতার সমস্যা। নিরক্ষরতার ইংরেজি, এই নিরক্ষরতাকে ইংরেজিতে কি বলে? ইললিটারেসি। ইললিটারেসি অর্থ হচ্ছে নিরক্ষরতা, যার ইংরেজি শব্দ হচ্ছে নিরক্ষরতা। বাংলাদেশে এখন দেখি নিরক্ষরতার ধারণা, কনসেপ্ট অফ ইললিটারেসি ইন বাংলাদেশ। সবাই শিরোনাম লিখেছো? আজকে আলোচিত বিষয়টা হচ্ছে বাংলাদেশের নিরক্ষরতার সমস্যা। এতটুকু লিখেছো? জি ম্যাম। তাহলে আমরা এখন দেখি নিরক্ষরতা কাকে বলে। নিরক্ষরতা, তোমাদের সবাই মোটামুটি এই সম্পর্কে ধারণা আছে যে শিক্ষা মানুষের মৌলিক অধিকার। মৌলিক অধিকার হলেও বাংলাদেশের অধিকাংশ মানুষই যে এখনও সম্পূর্ণভাবে শিক্ষিত হয়েছে তা কিন্তু না। এখনও অধিকাংশ মানুষই নিরক্ষর এবং এই নিরক্ষরতা জাতীয় জীবনের এক অভিশাপ স্বরূপ। তারপরে আছে এখন নিরক্ষরতা বলতে কাকে বোঝায়? নিরক্ষরতা বলতে কাকে বোঝায় বলো, নিঝুমে বলো। আচ্ছা, আরেকটা জিনিস, জ্ঞানের অভাবই হচ্ছে হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে। আর একটা যে পাশে যে সেক্স আদি, ও কি ক্লাস করছে না? ওকে যে দেখছি না যে। আমার ফোন পাসপোর্ট নষ্ট হয়ে গেছে। তো দ্রুত একটা ব্যবস্থা করতে বলো, মিস করবে তো। আচ্ছা আচ্ছা, শোনো। হ্যাঁ, ব্যবস্থা করতেছে। হ্যাঁ, তাহলে কি বললে জানি অক্ষর জ্ঞান সম্পন্ন, কি জানি নিঝুম কি বলেছো আবার বলো। অক্ষর জ্ঞানের অভাবই হচ্ছে নিরক্ষরতা। হ্যাঁ, সুন্দর হয়েছে। অক্ষর জ্ঞানের অভাবই হচ্ছে নিরক্ষর। আমরা জানি যে নিরক্ষর হাতে যে পড়তে জানে না, লিখতে জানে, সেই কথা কীভাবে গুছিয়ে লিখতে হবে। খাতায় তো তোমার মনের মতো করে একটা লিখে দিলে হবে না, ওই অসম্পূর্ণ ভাষায় বা অশুদ্ধ ভাষায়, তা তো না। সে সাধারণত শিক্ষার পরিচয় হচ্ছে অক্ষর জ্ঞান, আর অক্ষর জ্ঞানের অভাবই হচ্ছে নিরক্ষরতা। তুমি যদি এক কথায় এভাবে লেখো যে অক্ষর জ্ঞানের অভাবই হচ্ছে নিরক্ষরতা, একে এক, তা দিলেও চলবে। আর অক্ষর জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে বলা হয় শিক্ষিত, আর অক্ষর জ্ঞানের সাথে যার পরিচয় নেই এমন ব্যক্তিকে বলা হয় অশিক্ষিত বা নিরক্ষর। বুঝতে পেরেছ? যে অক্ষর জ্ঞানের অভাবই হচ্ছে নিরক্ষর। অক্ষর জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে বলা হয় সাক্ষর বা শিক্ষিত, আর অক্ষর জ্ঞানের সাথে যার পরিচয় নেই এমন ব্যক্তিকে বলা হয় নিরক্ষর। এখন জাতিসংঘ একটি সংজ্ঞা দিয়েছে, যে তাদের যে ইউনেস্কো আছে, ইউনেস্কোর সংজ্ঞায় বলা হয়েছে, ইউনেস্কোর সংজ্ঞা যাতে না, ইউনেস্কোর সংজ্ঞাতে বলা হয়েছে, লেখো এটা, ইউনেস্কোর সংজ্ঞায় বলা হয়েছে নিরক্ষরতা হচ্ছে দৈনন্দিন জীবনের ইউনেস্কোর সংজ্ঞায় বলা হয়েছে, ইউনেস্কো নিরক্ষরতা হচ্ছে দৈনন্দিন জীবনের যে কোনো ক্ষুদ্র, নিরক্ষরতা হচ্ছে দৈনন্দিন জীবনের যে কোনো ক্ষুদ্র ও সাধারণ বক্তব্য, যে কোনো ক্ষুদ্র ও সাধারণ বক্তব্য
উপলব্ধি সহ পড়া ও লেখার অক্ষমতা। ইয়েস ম্যাম। আমি আবার বলবো, একবার যদি নিতে না পারো আমি তবে 2-3 বার কথাটা রিপিট করি, সমস্যা নেই। যে যেটা বলা হয়েছে ইউনেস্কোর সংজ্ঞায়, যে নিরক্ষরতা হচ্ছে দৈনন্দিন জীবনের যে কোনো ক্ষুদ্র ও সাধারণ বক্তব্য উপলব্ধি সহ পড়া ও লেখার অক্ষমতা, সেটাই হচ্ছে নিরক্ষরতা। একজনে বলো, ছেলেরা বলো কি লিখেছো বলো আমাকে। নিরক্ষরতা হচ্ছে দৈনন্দিন জীবনের যে কোনো ক্ষুদ্র ও সাধারণ বক্তব্য উপলব্ধি সহ পড়া ও লেখার অক্ষমতা। সুন্দরভাবে লিখতে পেরেছো, গুড। এখন বাংলাদেশের বিভিন্ন আদমশুমারিতে নিরক্ষরতার ভিন্ন ভিন্ন সংজ্ঞা প্রদান করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন আদমশুমারিতে নিরক্ষরতার ভিন্ন ভিন্ন সংজ্ঞা প্রদান করা হয়েছে। এটা তো ইউনেস্কো গেল। এখন বাংলাদেশে যে আদমশুমারি হয় প্রতি 10 বছর পর পর, সেখানে তাদের ভিন্ন ভিন্ন মতামতের প্রেক্ষিতে নিরক্ষরতাকে সংজ্ঞায়িত করা হয়েছে। লিখেছো এই পাঠটা, যে বাংলাদেশের আদমশুমারিতে নিরক্ষরতার ভিন্ন ভিন্ন সংজ্ঞা দেওয়া হয়েছে। যেমন 1974 সালে, এটা লেখো, যেমন 1974 সালের আদমশুমারি অনুযায়ী ইনভার্টেড কমা দাও এখন, যে কোনো ভাষায় লিখতে ও পড়তে অক্ষম হওয়াকে নিরক্ষরতা বলা হয়েছে। এটা তুমি তোমার যদি কোনো সময়ের কথা মনে নাও থাকে, তুমি তোমার মতো করেও একটা সংজ্ঞা দিতে পারবে, কারণ এখানে তোমার বানানোর সুযোগ আছে। এই অধ্যায়গুলো এমন যে প্রতিটা সমস্যায় কিন্তু নিজ থেকে বর্ণনা করতে পারবে। যদি একটু ধারণা থাকে তাহলেই তুমি লিখতে পারবে। কঠিন কোনো অধ্যায় নয় যে লিখতে পারবে না, সেগুলো একটু পড়লে নিজের মতো করে লিখতে পারবে। তার আমরা কি বলেছিলাম, যে আদমশুমারি অনুযায়ী 74 সালের আদমশুমারি অনুযায়ী যে কোনো ভাষায়, লিখেছো? ইয়েস ম্যাম। যে কোনো ভাষায় লিখতে ও পড়তে অক্ষম হওয়াকে নিরক্ষরতা বলে। বলো তুমি কি লিখেছো বলো। বাংলাদেশে বিভিন্ন আদমশুমারিতে নিরক্ষরতার ভিন্ন ভিন্ন সংজ্ঞা প্রদান করা হয়েছে। যেমন 1974 সালের আদমশুমারি অনুযায়ী যে কোনো ভাষা লিখতে ও পড়তে অক্ষম হওয়াকে নিরক্ষরতা বলা হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। তারপর আরেকটি সংজ্ঞাতে বলা হয়েছে, সেটা হচ্ছে 1981 সালের আদমশুমারি, সেটাও একটু লেখো। আমরা যখন আলোচনা করব তখন একটু বড় করি বা একটু বেশি করে একটু সংজ্ঞাটা দেখি আলোচনা। এখান থেকে তোমার যেটা ভালো লাগে, যে সংজ্ঞাটা সহজ মনে হয়, তুমি পরীক্ষা খাতায় একটি সংজ্ঞা দেবে, বিস্তারিত এত লেখার দরকার নাই। যেহেতু মার্কস যদি থাকে 1, যদি বলে নিরক্ষরতা কি, তখন তুমি কি বলতে সংজ্ঞা, তখন তুমি একটু সংজ্ঞা দিলে। আর কি বোঝায় তখন একটু 2-3টা লাইন, যেহেতু মার্কস 2, সেই অনুযায়ী তুমি লিখবে। যে 1981 সালের আদমশুমারি অনুসারে তো বলেছ, না এটা বলা হয়নি। 1981 সালের আদমশুমারি অনুসারে লেখো, 1981 সালের আদমশুমারি অনুসারে লিখেছো এতটুকু। ইয়েস ম্যাম। ইনভার্টেড কমা দাও। 5 বছর বয়সের ঊর্ধ্বে যে কোনো লোক যে কোনো ভাষায়, 5 বছর বয়সের ঊর্ধ্বে যে কোনো লোক যে কোনো ভাষায় চিঠি লিখতে ও পড়তে অক্ষম হওয়াকে নিরক্ষরতা বা নিরক্ষর বলা হয়েছে। যেটা 1981 সালের আদমশুমারিতে বলা হয়েছে, যে 5 বছর বয়সের ঊর্ধ্বে যে কোনো লোক যে কোনো ভাষায় চিঠি লিখতে ও পড়তে অক্ষম হওয়াকে নিরক্ষর বলা হয়েছে। চিঠি লিখতে ও পড়তে অক্ষমতা হওয়াকে নিরক্ষর বলা হয়েছে। ইনভার্টেড কমা ক্লোজ করো।
বলো, নিঝুমে বলো। 1981 সালের আদমশুমারি অনুসারে 5 বছর বয়সের ঊর্ধ্বে যে কোনো লোক যে কোনো ভাষায় চিঠি লিখতে ও পড়তে অক্ষম হওয়াকে ঠিক আছে, নিরক্ষর বলা সুন্দর হয়েছে। হয়েছে। তাহলে এই যে যতগুলো কথাগুলো বললাম বা যে আলোচনাগুলো হলো, উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে যে ব্যক্তির মধ্যে অক্ষর জ্ঞান নেই, কমা দিয়ে লিখবে, লিখতে পড়তে পারে না, সেই হচ্ছে নিরক্ষর। এগুলো হচ্ছে উপরের যে বক্তব্যগুলো আমি এতক্ষণ দিয়েছি বা যে সংজ্ঞাগুলো তোমরা লিখেছো তার প্রেক্ষিতে বলা যায় যে ব্যক্তির মধ্যে অক্ষর জ্ঞান নেই, লিখতে পড়তে পারে না, সেই নিরক্ষর। এক কথায় তুমি যে সার্বিক দিক থেকে আগে ওগুলির কথা না লেখো, শুধু সার্বিক দিক থেকে এইটিও লেখো, তা তো এক, যে যে ব্যক্তির মধ্যে অক্ষর জ্ঞান নেই, লিখতে পড়তে পারে না, সেই হচ্ছে নিরক্ষর। চলবে, একে এক পেয়ে যাবে। যদি সংখ্যা মনে না থাকে যে 74 সাল নাকি 81 সাল, এইসব কথা যদি মনে না থাকে তুমি এভাবেও লিখতে পারো, সংখ্যাগুলো অ্যাভয়েড করে, যে আমার সেটা মনে নেই, কিন্তু ভুল সংখ্যা দিলে হবে না, কারণ ওই সনে এটা দেওয়া হয়নি। তাই যে কোনো কারণে যদি পরীক্ষার সময় মনে না থাকে, তাহলে আমরা ওভাবে না লিখেও আমরা অন্যভাবেও লিখতে পারি সংজ্ঞাটা। তখন কী আমরা এখন বলতে পারি যে যে ব্যক্তির মধ্যে অক্ষর জ্ঞান নেই, লিখতে পড়তে পারে না, সেই হচ্ছে নিরক্ষর। মনে থাকবে সাধারণ সংজ্ঞা। ইয়েস ম্যাম। একটা সংজ্ঞা, হ্যাঁ। তাহলে এখন আমরা, আর এই নিরক্ষরতার ইংরেজি শব্দ হচ্ছে ইললিটারেসি। হ্যাঁ, ইললিটারেসি বানানটা কি পারবে? বলো, একজন বলো, একজন ডিকটেশন বলো যে বানানটা লেখো। আই, না না, হ্যাঁ, না না, হ্যাঁ, লিটারেসি। আই হবে কেন বেটা? ইললিটারেসি তো, হ্যাঁ ঠিকই আছে, আই ঠিক আছে, ইললিটারেসি, ঠিক আছে, ইললিটারেসি, ILLI লিখেছো? ইয়েস ম্যাম। TERACY, ইললিটারেসি। আর লিটারেসি তো মানে শুধু সাহিত্য, আর এটার সাথে ইললিটারেসি হচ্ছে নিরক্ষরতা। হ্যাঁ, অজ্ঞতাই কিন্তু অন্ধকারের শামিল, অক্ষরগান্ধীজির। হ্যাঁ, এখন আমরা দেখি আমাদের দেশে বাংলাদেশের নিরক্ষরতার কারণ। বাংলাদেশের নিরক্ষরতার কারণ কি সেটা আমরা একটু দেখি, কি কি কারণ আছে নিরক্ষরতার পিছনে। পয়েন্টগুলি লেখো। বাংলাদেশের নিরক্ষরতার কারণ, টাইটেলে দাও বাংলাদেশের নিরক্ষরতার কারণ। এখানে একটা কিছু নিরক্ষরতা রয়েছে, বাংলাদেশের নিরক্ষরতার কারণ। 1 নম্বর দাও, অথবা ক দিতে পারো, অথবা স্টার চিহ্ন দিয়েও তুমি ইঙ্গিত করতে পারো। 1 নম্বর ম্যাম, 1 নম্বর দাও, তা তোমার যেটা ভালো লাগে, সংকেত যদি 1 দিতে ভালো লাগে দিবে, এতে তো কোনো কিছু এসে যায় না। পয়েন্ট না দিয়েও তুমি লিখতে পারো, মানে নাম্বার না করে, মার্কিং না করেও এমনিও পয়েন্ট দেওয়া যায়। দেখো, দারিদ্র, কী কী কারণ রয়েছে? দারিদ্র লিখেছো? তারপর লেখো জনসংখ্যা বৃদ্ধি। এগুলো সহজ, সবই একই রকম। যতগুলি সমস্যা বলবো, কারণ, প্রভাব, সমাধান, 3টা পার্ট মিলিয়ে একটি সমস্যাকে আলোচনা করা হবে। দারিদ্র, জনসংখ্যা বৃদ্ধি, তারপর লেখো শিক্ষা শেষে কর্মসংস্থানের অভাব। শিক্ষা শেষে কর্মসংস্থানের অভাব। তারপর লেখো শিক্ষার ব্যয় বৃদ্ধি। শিক্ষার ব্যয় বৃদ্ধি। তারপর লেখো ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রভাব। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রভাব। তারপর নিরক্ষর পিতামাতা। নিরক্ষর পিতামাতা। তারপরে লেখো শিক্ষিতদের সংসার থেকে বিচ্ছিন্ন হওয়া। শিক্ষিতদের সংসার থেকে বিচ্ছিন্ন হওয়া ইত্যাদি কারণ রয়েছে নিরক্ষরতার পিছনে। আরও কতগুলো পয়েন্টও তুমি নিজ থেকে যদি মনে করো এর পিছনে উপযুক্ত, তো তুমি দিতে পারো, সমস্যা নেই। শিক্ষিতদের সংসার থেকে বিচ্ছিন্ন হওয়া ইত্যাদি কারণ রয়েছে নিরক্ষরতার পিছনে। কি কি পয়েন্টগুলি লিখলে আমাকে একটু বলো।
দারিদ্র্য, জনসংখ্যা বৃদ্ধি, শিক্ষা শেষে কর্মসংস্থানের অভাব, শিক্ষার ব্যয় বৃদ্ধি, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রভাব, নিরক্ষর পিতামাতা, শিক্ষিতদের সংসার থেকে বিচ্ছিন্ন হওয়া ইত্যাদি কারণে বাংলাদেশে নিরক্ষরতা। এখন ওই যে তুমি এই যে দারিদ্র্য এগুলি লিখলে, এগুলি কিন্তু তুমি বর্ণনা করতে পারবে যে কি কারণে নিরক্ষর হয়। তুমি কি এই পয়েন্টটা তুমি তোমার মতো 3 লাইনে লিখতে পারবে না? সবই যে বইয়ের ভাষার মতো হতে হবে তা না। আমি প্রথমেই বলেছি এগুলো কিন্তু তুমি তোমার মতো করে তৈরি করতে পারবে। শুধু পয়েন্টটা মনে রাখবে দারিদ্র। এখন আমরা দেখি যে দারিদ্র্যের কারণে কিন্তু অনেক ছেলেমেয়েরা কিন্তু শিক্ষার থেকে বঞ্চিত হচ্ছে, কারণ খেতেই পারছে না, স্কুলে যাবে কোথা থেকে। তাদের পিতামাতা দারিদ্র্যের কারণে তাদের যদি 5 জন সন্তান থাকে, 5 জন সন্তানকে তারা শিক্ষিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অতিরিক্ত তাদের অভাব অনটনের কারণে, দারিদ্র্যের কারণে শিক্ষা থেকে পিছিয়ে যাচ্ছে। তা এই কারণেও নিরক্ষরতা থেকে যাচ্ছে। 5টি শিশু সন্তান যদি জন্মগ্রহণ করে, সেখানে হয়তো একজনকে পড়াতে পারছে, বাকিগুলো কিন্তু পারছে না দারিদ্র্যের কারণে। তো এইভাবে এটাও নিরক্ষরতার পিছনে একটি কারণ। তারপর রয়েছে জনসংখ্যা বৃদ্ধি। সেটা কি হতে পারে? জনসংখ্যা বৃদ্ধি কি নিরক্ষরতার কারণ হতে পারে নাকি পারে না? বলো। জনসংখ্যা বৃদ্ধি এটা কি নিরক্ষরতার কারণ হতে পারে? তাহলে বলো, বর্ণনা করো, 2 লাইনে করো। শুধু পয়েন্ট দিলে তো হবে না, পয়েন্টগুলো তোমাকে এখন বলে দিচ্ছে, এই পয়েন্ট অনুযায়ী তোমার লিখবে। তোমাদের এই ভিতরের কথা তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। তা একটু চেষ্টা করি আমরা কি যে দারিদ্র্যের কথা বলেছি, তো জনসংখ্যা, বিপুল জনসংখ্যা কিন্তু একটি দেশের জন্য একটা হুমকি স্বরূপ। তো জনসংখ্যা, একটি পরিবারে যদি 5 জন বা 6 জন জন্মগ্রহণ করে, তা সেগুলোকে সবাইকে শিক্ষিত করতে পারছে? যদি তাদের আর্থিক দিক থেকে সচ্ছলতা না থাকে পিতামাতা, তখন দেখা যাবে কি অনেকগুলি সন্তান জন্মগ্রহণ করছে, বাকিগুলোকে সকল শিশুকে বা সকল সন্তানকে কিন্তু সে শিক্ষার দিতে পারছে না। এখন যদি তার 2টো সন্তান থাকতো বা 1টি, তাহলে কিন্তু কষ্ট করে হলেও সেই সন্তানকে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে পারত। তা শিক্ষার বিপুল জনসংখ্যা এটাও একটি নিরক্ষরতার পিছনে কারণ। তোমাদের কি নেটওয়ার্কের সমস্যা করছে? তোমাদের কি নেটওয়ার্কের সমস্যা? ওখানে খসখস করছে কেন? আর রুমে যদি কেউ উঠে থাকে, স্লো নেটওয়ার্ক, স্লো নাকি? হ্যাঁ, ডাকবো, একটু পরেই ডাকবো, এখন অনেক সময় আছে। তোমাদের যে চিন্তিত কারণ নেই, তুমি যে এসেছো সেটা তো আমি দেখতে পেয়েছি। তোমাদের রোলের নিয়ে ভাবতে হবে না, তুমি ভেবো না তুমি আসছো তোমার রোল নাম্বার হবে না, এটা তো তোমাকে হবেই। আচ্ছা, তাহলে কি কি পয়েন্ট তুমি লিখেছো নিঝুমে বলো তো? যে দারিদ্র্য, জনসংখ্যা বৃদ্ধি, শিক্ষা শেষে কর্মসংস্থানের অভাব, শিক্ষার ব্যয় বৃদ্ধি, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রভাব, নিরক্ষর পিতামাতা, শিক্ষিতদের সংসার থেকে বিচ্ছিন্ন হওয়া ইত্যাদি কারণে নিরক্ষরতার, বাংলাদেশের নিরক্ষরতার সমস্যা হয়। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। এখন লেখো প্রভাব, নিরক্ষরতার প্রভাব। লেখো প্রভাব। নিরক্ষরতার প্রভাব আমরা লিখি জনসংখ্যার উপর প্রভাব, জনসংখ্যার উপর প্রভাব। লিখেছো? তারপরে লেখো দারিদ্র্যের উপর প্রভাব পড়ে, দারিদ্র্যের উপর প্রভাব পড়ে। তারপর হচ্ছে বেকারত্বের উপর প্রভাব পড়ে, দায়িত্ব কর্তব্যের উপর প্রভাব, স্বাস্থ্যের উপর প্রভাব, অপরাধমূলক কাজের উপর প্রভাব, পরিবেশ দূষণের উপর প্রভাব পড়ে এবং সড়ক দুর্ঘটনার উপর প্রভাব পড়ে, সড়ক দুর্ঘটনার উপর প্রভাব পড়ে, সড়ক দুর্ঘটনার উপর
প্রভাব পড়ে। কি লিখেছি আমরা একটু দেখি যে প্রভাবগুলি কিসের উপর পড়েছে। জনসংখ্যার উপর, বলো। জনসংখ্যার উপর প্রভাব, দারিদ্র্যের উপর প্রভাব পড়ে, বেকারত্বের উপর প্রভাব পড়ে, দায়িত্ব কর্তব্যের উপর প্রভাব পড়ে, স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে, অপরাধমূলক কাজের উপর প্রভাব পড়ে, পরিবেশ দূষণের উপর প্রভাব পড়ে, সড়ক দুর্ঘটনার উপর প্রভাব পড়ে। আচ্ছা, এগুলো নিয়ে পরে আলোচনা করছি। এখন আমরা একটু রোল কলের দিকে যাচ্ছি। দেখা যাবে শেষের দিকেও আবার ছাত্রছাত্রীরা ইনক্লুড হয়। এই জন্য একটু শেষ হওয়ার আগে করলে সুবিধা সবচেয়ে বেশি। আচ্ছা বলো, রোল বলো। রোল 11 ম্যাম। হ্যাঁ, তারপর রোল 1 এক, হ্যাঁ, তারপর রোল 2 হ্যাঁ, তারপর ম্যাম 14। হ্যাঁ, তারপর বলো। রোল 51। হ্যাঁ, তারপর বলে যাও। রোল 141 তারপর 81 ম্যাম। হ্যাঁ, লিখেছি। তারপর ম্যাম 86। হ্যাঁ, তারপরে ম্যাম 51। হ্যাঁ, ওটা লেখা হয়ে গেছে। তারপর রোল 192 লিখেছি। 10 এসেছো? রোল 192 ম্যাম। হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। হ্যাঁ ম্যাম 99 ম্যাম আছে হ্যাঁ হ্যাঁ, তারপরে দিয়ে দিন সাথে, কারণ ম্যাম আমার রোল 101 ম্যাডাম। হ্যাঁ, লিখেছি। হ্যাঁ, দিয়েছি। হ্যাঁ, 10 এসেছো? 10 37 কি দিয়েছেন? না, 37 ঠিক আছে। হ্যাঁ, তারপর 98। হ্যাঁ, ঠিক আছে। আর 10 99 ম্যাম। হ্যাঁ দিয়েছি, 99ও দিয়েছি। আর শোনো, তো দিয়ে দিন ম্যাম আমার। হ্যাঁ দেওয়া হয়েছে। 43 বলেছো তুমি, একইবার বারবার দরকার নেই, বলেছো, শুনেছি। আর তুমি শোনো, 10 কি আসছে ফারিয়া? দেখতে শুনতে পাচ্ছি না। 10 এসেছো? ম্যাম ওর নেটে প্রবলেম আছে, আচ্ছা আসতে আচ্ছা, পারতেছে না। ঠিক আছে। আর কে আছো? হ্যাঁ, 58। হ্যাঁ, ম্যাম রোল 4 দিয়েছেন? হ্যাঁ ম্যাম 101 দিয়েছেন? হ্যাঁ 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 হ্যাঁ, দিয়েছি। 86, 43। হ্যাঁ, 59। না ম্যাম 89। ও আচ্ছা, হ্যাঁ প্রবলেম ম্যাম। আচ্ছা, ঠিক আছে 89। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। রোল 2 দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। তোমাদের সমস্যা নেই। 84 আছে, ও মেসেজ হ্যাঁ হ্যাঁ, করেছে। এগুলো সব চার্ট উঠেছে। 84, 84 হ্যাঁ 89। হ্যাঁ, সমস্যা নাই, আসছে। হ্যাঁ, এখন পর্যন্ত এগুলো সবই লেখা হয়ে গেছে। এখন আমি বাকিটুকু পড়ার আছে। এখন লেখো প্রতিকার, নিরক্ষরতার প্রতিকার। আমরা দেখি নিরক্ষরতার প্রতিকার। শিরোনাম দাও যে নিরক্ষরতার প্রতিকার। আমরা প্রভাব পড়েছি, এখন এগুলো আমরা সমাধান দিব যে কীভাবে এটাকে দূর করা যায়। যেগুলো কারণ সেগুলি যদি নির্মূল করা যায় তাহলে সেটা সমাধান। ধর্মীয় না, দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি গ্রহণ করতে হবে। প্রতিকারই লিখেছো শিরোনাম? সেখানে 1 নাম্বার দাও যে দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি দূর করতে হবে। এটা যদি দূর করতে হবে তার নিরক্ষরতা কিছুটা হলেও হবে। কিন্তু তোমার সবার আগে কিন্তু পারিবারিক অর্থনৈতিক অবস্থা কিন্তু সবার আগে প্রয়োজন। সেখানে যদি এতই অভাব থাকে তাহলে তো শিক্ষা আগাবে না। শিক্ষার পিছনে আগ্রহ হারিয়ে ফেলবে। খেতেই পারছে না, চলতে ফিরতে পারছে না, জীবনে যা প্রয়োজন সেগুলি কিনতে পারছে না, তাহলে কীভাবে সে পড়বে? তাই প্রথমেই আগে প্রয়োজন দারিদ্র্য দূর করা। তা দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি গ্রহণ করতে হবে। 2 নাম্বার দাও, বেকারদের কর্মসংস্থান সুযোগ বৃদ্ধি করতে হবে। বেকারদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে। লিখেছ প্রতিকার, সলিউশন বা রেমেডি অফ ইলিটারেসি ইন বাংলাদেশ। তারপর কি প্রথমে কি লিখেছো? দারিদ্র্য দূর করতে হবে। তারপর বেকারদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। হ্যাঁ, তারপরে লেখো 3 নাম্বার লেখো বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা কার্যক্রম
সৃষ্টি করতে হবে। বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা কার্যক্রম জোরদার বা বাড়াতে হবে। মানে অবৈতনিক যেখানে, এটা আমি বলছি, অবৈতনিক মানে যেখানে টাকা পয়সা ছাড়াই পড়ালেখা করা যায়। অনেক অশিক্ষিত আছে যারা টাকা পয়সা ছাড়াই সে সরকার একটা শিক্ষার সুযোগ করে দিয়েছে, সেটা হচ্ছে অবৈতনিক। বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা কার্যক্রম জোরদার করতে হবে। তারপরে দেখো পরের পয়েন্ট, বয়স্ক শিক্ষা কর্মসূচি গ্রহণ করতে হবে। বয়স্ক শিক্ষা কর্মসূচি গ্রহণ করতে হবে। তারপরে লেখো নারী শিক্ষার সম্প্রসারণ করতে হবে। নারী শিক্ষার সম্প্রসারণ করতে হবে। লিখেছো? Yes, ma'am. হ্যাঁ, তারপর শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করতে হবে। বিনামূল্যে শিক্ষা উপকরণ বৃদ্ধি করতে হবে। বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করতে হবে। শিক্ষা উপকরণ বলতে বোঝে বই, খাতা, কলম, ব্ল্যাকবোর্ড, পেন্সিল, চক পেন্সিল, এই যে এইগুলো আছে যে শিক্ষার সাথে যে জড়িত, সেই বিষয়গুলো বিনামূল্যে বিতরণ করতে হবে। তারপরের পয়েন্ট লেখো, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। লিখেছো? শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। তারপরের শেষের পয়েন্টটি লেখো যে শিক্ষকদের অসচ্ছলতা দূর করতে হবে। শিক্ষকদের অসচ্ছলতা দূর করতে হবে। উপরোক্ত যে কারণগুলো, যে পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে, সেগুলো যদি ভালোভাবে প্রয়োগ করা যায় বা ভালোভাবে পদক্ষেপ নেওয়া যায়, তাহলে বাংলাদেশের নিরক্ষরতার হার কিছুটা হলেও কমবে। সম্পূর্ণ না হলেও আমরা নির্মূল করতে পারি নিরক্ষরতা। উপরোক্ত পদক্ষেপগুলো জোরদারভাবে যদি পালন করা হয়, সেগুলো করলে নিরক্ষরতা দূর হবে বলে আশা করা যায়। কি কি সমাধানগুলো লিখলে, কি কি প্রতিকারগুলো লিখলে বলো, নিঝুমে বলো। দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি দূর করতে হবে। বেকারদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে। বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা কার্যক্রম জোরদার করতে হবে। বয়স্ক শিক্ষা কর্মসূচি গ্রহণ করতে হবে। নারী শিক্ষার সম্প্রসারণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করতে হবে। বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করতে হবে। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। শিক্ষকদের অসচ্ছলতা দূর করতে হবে। হ্যাঁ, খুব সুন্দর লিখেছো। তাহলে এখন আমরা বলি যে কাকে বলে। প্রথমেই জেনেছি শিক্ষা শিক্ষা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। এখন সেই শিক্ষা থেকে যদি বঞ্চিত হয়, তাহলে মানুষ মৌলিক অধিকার থেকেও সে বঞ্চিত হচ্ছে। শিক্ষাই তোমার আলোর পথ, মুক্তির পথ দেখাবে। নিরক্ষরতা কাকে বলে? অক্ষর জ্ঞানহীন সম্পন্ন ব্যক্তিকে নিরক্ষর বলে। আর সেখানে কিছু সংজ্ঞা দেওয়া হয়। তোমাদের নেটের কি সমস্যা? শুনতে পাচ্ছ? নিঝুম, কথা বলো। নিরক্ষর কাকে বলে বলো? তুমিই বলো, যে বলতে শোনা যাচ্ছে সে বলো। নিরক্ষর কাকে বলে? আমার আজকে আলোচিত বিষয় ছিল বাংলাদেশের নিরক্ষরতার সমস্যা। তো বলো আগে, নিরক্ষর কাকে বলে বলো। সে নিরক্ষর কাকে বলে? নিরক্ষরতা হচ্ছে সাথে পরিচয় তুমি বলতেছো কেন? আমি বলো না। আচ্ছা, ঝগড়া করো না, একজন একজন বলো। অক্ষর জ্ঞানের অভাবই হচ্ছে
নিরক্ষরতা হচ্ছে অক্ষর জ্ঞানের অভাব এবং অক্ষর জ্ঞানের সাথে পরিচয় নয় এমন ব্যক্তিকে হ্যাঁ নিরক্ষর অনেক সুন্দর নিরক্ষর বলেছো, বলা হয়। হ্যাঁ অনেক সুন্দর। সেখানে কিছু নিরক্ষরতার সংজ্ঞা দেওয়া হয়েছে, হয় আদমশুমারি অনুযায়ী দিবে, না হলে একটি ইউনেস্কোর সংজ্ঞা দিবে, যে কোনো একটি সংজ্ঞা দেবে। এবং সার্বিক দিক থেকে যদি উপরের আলোচনা যতগুলো আলোচনা করা হয়েছে নিরক্ষরতা সম্পর্কে, তা থেকে আমরা বলতে পারি যে ব্যক্তির মধ্যে অক্ষর জ্ঞান নেই, লিখতে পড়তে পারে না, সেই হচ্ছে নিরক্ষর। আর যার অক্ষর জ্ঞান সম্পন্ন যদি ব্যক্তি হয় তাহলে সে স্বাক্ষর বা শিক্ষিত। আর যে অক্ষর জ্ঞানের সাথে পরিচয় নেয় এমন ব্যক্তিকে বলা হয় নিরক্ষর। নিরক্ষর কিছু কারণ দিয়েছি, কিছু প্রভাব দিয়েছি, শেষে কিছু সমাধান দিয়েছি। আমরা একটু প্রভাব সম্পর্কে আলোচনা করি। যেমন একটি প্রভাব আছে যে সড়ক দুর্ঘটনার উপর প্রভাব, এটা কি হতে পারে বলতে পারবো? যে সড়ক দুর্ঘটনার উপর প্রভাব নিরক্ষরতা, তার একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশের অধিকাংশ গাড়ির চালক কিন্তু অত শিক্ষিত না, বলতে গেলে নিরক্ষরই, বেশিরভাগই নিরক্ষর থাকে, যার সামান্য শুধু একটু জানে সেটা। যদিও গাড়ির চালক লাইসেন্স করার জন্য 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তা হচ্ছে না এমন, নাই অনেক সময় সনদপত্রও থাকে না। নিরক্ষর ব্যক্তি যদি গাড়ি চালানোর অনেক আইনকানুন সম্পর্কে জ্ঞান থাকতে হয়, আমার অনেক ফলে অধিকাংশ যখন থাকে না, তখন সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে এই অক্ষর জ্ঞানের না থাকার কারণে। এটাও এক ধরনের প্রভাব পড়ে। জনসংখ্যার উপর প্রভাব পড়েছে। তারপর বাংলাদেশের জনসংখ্যার অন্যতম কারণ হচ্ছে নিরক্ষরতা। দেখা যায় যে শিক্ষিত দম্পতি তাদের আয়ের সাথে সাথে সঙ্গতি থেকে তার পরিবারের আকার সীমিত রাখেন, আর যা জনসংখ্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু অন্যদিকে গ্রামাঞ্চলে কী করে, অধিকাংশ জনগণ নিরক্ষর থাকে, তার ফলে পরিবারের আকার ছোট রাখার পরিবর্তে বরং আকার বাড়িয়েই চলে। তা এইভাবে নিরক্ষরতার কারণে জনসংখ্যা বৃদ্ধি পায়। তারপর দারিদ্র্যের উপর প্রভাব পড়ে। বাংলাদেশের দারিদ্র্যের অন্যতম কারণও হচ্ছে নিরক্ষর। শিক্ষিত ব্যক্তি জনসংখ্যা দেশের সম্পদের সাথে কার্যক্রম রেখে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে আর জাতীয় আয় বৃদ্ধিতেও সহায়তা করে। অন্যদিকে নিরক্ষর ব্যক্তি দেশ ও জাতির জন্য এক ধরনের বোঝা স্বরূপ। তারপর বেকারত্বের উপরও প্রভাব পড়ে। যেমন নিরক্ষর কোনো ক্ষেত্রে বেকারত্ব বৃদ্ধির কারণ, নিরক্ষরতার ক্ষেত্রেও বেকারত্ব একটা ধরনের কারণ। শিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্তদের দেরিতে হলেও তাদের কর্মসংস্থান দিতে পারে, কিন্তু নিরক্ষর ব্যক্তি কৃষি এবং কৃষি শ্রমের বিনিময়ে ছাড়া অন্য কোনো কাজ সে করতে পারে না। তাই ঠিক আছে, তাহলে আমাদের আগামী যে বাড়ির কাজ থাকবে নিরক্ষর কাকে বলে, নিরক্ষরতার 3টি কারণ, 3টি প্রভাব আর 3টি সমাধান। এটা তোমাদের জন্য বাড়ির কাজ। কি লিখেছো বলো বাড়ির কাজ? নিরক্ষর কাকে বলে, নিরক্ষর 3টি কারণ, 3টি প্রভাব ও 3টি প্রতিকার। তাহলে এইটা তোমাদের জন্য আগামী বাড়ির কাজ। বাড়ির কাজগুলো সবাইকেই করতে হবে। আমি যে কথা অংশগুলো সবাইকে আমি ধরবো যে বাড়ির কাজগুলো তোমরা করছো কিনা এবং পড়ছো কিনা। খালি ক্লাস করলে হবে না, সেই ক্লাসগুলোকে অনুধাবন করতে হবে শেষে। আবার তোমরা এগুলো ইউটিউবেও দেখতে পাবে, যদি কারো আবার যদি সমস্যা থাকে এবার বুঝতে, তখন তুমি আবার ওখান থেকেও দেখে নিতে পারবে। তা ঠিক আছে ছাত্রছাত্রীরা, আগামী ক্লাস আবার কবে? সোমবার 11টা 20-এ। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আলাইকুম।